সবাইকে আবারও আমন্ত্রণ বিরতির পরে সুস্থ থাকুন অনুষ্ঠানে। আর আমি ডাক্তার রুবেল সাজিদ আপনাদের সঙ্গে আছি আরও কিছুক্ষণ। আমাদের এই অনুষ্ঠান দেখছেন আপনারা আয়ন টিভি থেকে স্কাই 782-তে। আর দর্শক মণ্ডলী, আমাদের যে নাম্বারটা আছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই নাম্বারে রিং দিয়ে আপনারা যে কোনো বিষয়ে স্বাস্থ্যগত আমাদের সঙ্গে আলোচনা করতে পারেন। আমি বারবার বলেছি যে আলোচনাটা জিনিসটা এরকম যে আমরা আসলে বিদেশে ভুঁইয়ে থাকার জন্য ঠিকমতো আমরা আমাদের নিজেদের রোগ বিরোগ যেগুলো আছে এগুলো সম্পর্কে বুঝতে পারি না, কারণ ভাষাগত সমস্যা থাকতে পারে। সেক্ষেত্রে আমরা চাই যে আপনারা যে কোনো জিনিস হয়তো বা বোঝেননি ডাক্তারের কাছে বা হসপিটালে, সেগুলো যদি আপনাদেরকে একটু বুঝিয়ে দেওয়া যায়, কিছু কিছু ক্ষেত্রে আমরা এক্সপার্টের সাথে কথা বলে আপনাদেরকে সেগুলোর রেজাল্ট হতে। তবে আপনার জিপি, এবং আপনি মনে রাখবেন যে আপনার জিপি বা আপনার ডাক্তারই কিন্তু আপনার এই সমস্ত কিছু কিন্তু কন্ট্রোল করে থাকেন। তো যাই হোক দর্শক মণ্ডলী, আমরা যেগুলো নিয়ে কথা বলছিলাম, আমি স্টেথো নিয়ে কথা বলেছি। তো আমি এরপরে আপনাদেরকে যে নর্মাল যে জিনিসটা বলবো, ব্লাড প্রেশারের মেশিনের ব্যাপারে অনেকে আমাকে প্রশ্ন করেছেন বা প্রশ্ন করেন যে বাজারে অনেক রকমের ব্লাড প্রেশারের মেশিন কিনতে পাওয়া যায় ইলেকট্রনিক, তো কোনটা কিনবো কোনটা কিনবো না। তো আসলে ব্যাপারটা হচ্ছে যে কোনটা কিনবো না, এটা যেমন ব্লাড প্রেশার অ্যাকচুয়ালি ডাক্তার হিসেবে যখন আমরা ব্লাড প্রেশার মেজারমেন্টটা করি, আমরা কিন্তু করি ডিজিটাল কোনো কিছু কিন্তু ইউজ করি না, যেগুলো বাজারে এখন পাওয়া যায় না। করি না বললে ভুল, আমরা করি। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় যে আমি পছন্দ করি অ্যানালগ ইউজ করতে। কারণ হচ্ছে যে অ্যানালগ দিয়ে যখন ইউজ করি তখন কিন্তু আমি এই স্টেথোটা কিন্তু ব্যবহার করি, ঠিক আছে। ব্লাড প্রেশারটা মাপতে গেলেও আমি কিন্তু এই স্টেথোটা কিন্তু ব্যবহার করি। তো সেক্ষেত্রে স্টেথোটা ব্যবহার করা লাগে না, যে ডিজিটাল মিটারগুলোতে ডাইরেক্টলি শো করে দেয়। যে আপনারা জানেন যে ব্লাড প্রেশারের ক্ষেত্রে আমরা যেটা মাপি সেটা হচ্ছে গিয়ে একটাকে বলি উপরের যে ব্লাড প্রেশার, যখন চাপ দিয়ে বন্ধ করা হলো তারপরে উপরের যে ব্লাড প্রেশারটা সেটাকে বলি আমরা সিস্টোলিক, এবং নিচের বলতে যখন আপনি বাতাস ছাড়তে থাকলেন তখন লাস্টের দিকে যে ইয়েটা থাকে সেটাকে বলি আমরা, যে পর্যন্ত সাউন্ড শুনতে পাওয়া যায় ব্লাডের ভেসেলের মধ্যে দিয়ে ব্লাড পাসের, সেই সাউন্ডের মধ্যে সেটাকে বলা হয় ডায়াস্টোলিক। তো দেখবেন ওখানে যখন আপনি মেজারমেন্টটা দেবেন, আমি আজকে আসলে মেশিন আমি নিয়ে আসিনি, তো মেশিনটা আপনারা এর আগের অনুষ্ঠানে আমি দেখিয়েছি। এর আগের দু একটা অনুষ্ঠান যদি আপনারা ইউটিউবে বা ফেসবুকে সার্চ দেন বা আয়ন টিভির পেজে সার্চ দেন, তাহলে আপনারা পাবেন দেখতে, কারণ আমার ওখানে অনেকগুলো পুরনো প্রোগ্রাম আছে, আপনারা দেখে নিন। তো সেক্ষেত্রে আমরা করি কি, ওখানে দেখতে পাই যে সিস্টোলিক এবং ডায়াস্টোলিক লেখা থাকে। নর্মাল একটা মানুষের ব্লাড প্রেশার আমরা বলে থাকি 120 থেকে 80 বা 70 এর মধ্যে কিন্তু নর্মালি কিন্তু একটা মানুষের ব্লাড প্রেশার থাকে। মেয়েদের ক্ষেত্রে কিছু কমতে পারে, কিন্তু যখনই একটা কন্ডিশন হয়ে যায় যে ধরেন যে ব্লাড প্রেশারের রুগী যদি হয় বা কোনো কিছু যখন হয়ে যায়, তখন দেখা যায় যে এটা বাড়ে কমে, যার জন্য ডাক্তার আপনাকে ওষুধ দিয়ে ওই ব্লাড প্রেশারটাকে কন্ট্রোল করার কিন্তু চেষ্টা করে। আমরা কখন বলি যে আপনার হার্টের সমস্যা আছে বা কোনো কিছু আছে, যখনই ব্লাড প্রেশার মাপতে গিয়ে যদি দেখি যে আপনার ওই যে উপরে যেটা আর কি 120 বা 140 বা যেটা থাকে, এটা ক্রস করে যাচ্ছে 140 বা 45, 150 ক্রস করে যাচ্ছে সিস্টোলিক যেটা। আর যখন দেখা যায় যে এটা নেমে চলে যাচ্ছে বা নিচেরটা উঠে চলে যাচ্ছে 90-এর উপরে, 100-এর উপরে, ডায়াস্টোলিকটা বেড়ে চলে যাচ্ছে 140-এর উপরে, 50-এর উপরে, এবং যেটা সিস্টোলিকটা আর ডায়াস্টোলিকটা উপরে উঠে যাচ্ছে যে এই 70-80 থেকে চলে যাচ্ছে 90, 95, 90, 100-এর উপরে, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু ডাক্তার আপনাকে কিন্তু বলে যে আপনার ব্লাড প্রেশারের সমস্যা আছে বা থাকার সম্ভাবনা আছে, একটা কন্ডিশন আছে। এটা অন্য কারণেও হতে পারে প্রাথমিক, কিন্তু একটা কিছু মেজারমেন্টের পরে যদি দেখে যে না, এটাই আপনার জন্য নর্মালের মতো অবস্থা, তখন এটাকে কমিয়ে আনার জন্য ডাক্তার আপনাকে ব্লাড প্রেশারের ওষুধ খাওয়ার জন্য দেয়। আপনি জানেন যে অনেকেই কিন্তু একটু বয়োবৃদ্ধ হয়ে গেলে 50 ঊর্ধ্ব হলে আমাদের সবাইকেই কিন্তু একটু বলা হয় যে একটা ব্লাড প্রেশারের ওষুধ খাওয়ার কথা বলা হয়, কারণ সেক্ষেত্রে দেখা যায় যে ব্লাডের প্রেশারটা কিন্তু ওই বয়সের পরে একটু তারতম্য হয়, একটু বাড়ে বা কমে। অনেকের আবার লো প্রেশারও একটা বলে কথা আছে, যে লো প্রেশারও হয়ে যায়, মানে এই 120 থেকে প্রেশার কমে যায়, দেখা গেল যে সিস্টোলিকটা নেমে চলে এসছে 100-তে, মানে উপরের যেটা আর কি, যেটা থাকার কথা 120, 130, সেটা নেমে চলে এসছে 100-তে বা তারও নিচে। আর ডায়াস্টোলিক যেটা থাকার কথা 80 থেকে 70, সেটা নেমে চলে এসছে 50-এ। তো এই যে একটা যেমন বলি হাই ব্লাড প্রেশার, তেমনি আমরা লো ব্লাড প্রেশার বলে কিন্তু আমরা কথাটা বলি। তো মেশিনটার ক্ষেত্রে যেটা আসে যে এই মেশিনটাতে আপনারা যখন মাপেন
তখন দেখা যায় কি যে বাজারে যে মেশিনগুলো পাওয়া যায়, আপনি জানেন কিছু, যেমন আমি হঠাৎ করে সেদিন দেখলাম একজনের কাছে আমাদের পরিচিত, তিনি নিয়ে এসছেন রিস্টের, এই যেটা এটাকে বলি আমরা রিস্ট, তাই না? এমনি কাফে আমরা রাখি, এখানে যেটা ব্যবহার করি এটা হচ্ছে নর্মাল, যেটা আমরা যে হাতের কাছে যেটা মানে, কিন্তু একজনের কাছে দেখলাম রিস্টের ক্ষেত্রে আছে সেটাও কিন্তু বাজারে কিন্তু পাওয়া যাচ্ছে। তবে আমরা কাফেরটা নিয়ে কথা বলি। এটা আসলে হয় কি যে যখন আপনাকে এটাকে বাঁধতে হয় ঠিকমতো, এবং আপনি যখন ব্লাড প্রেশারের মেজারমেন্টটা যখন আপনি নিচ্ছেন, ওই যে মেশিনে চাপ দিচ্ছেন স্টার্টে, সেটা নিজে নিজে প্রেশারাইজ করছে আপনার এখানে, তারপরে এটা আস্তে 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 যখন নিজেই ছেড়ে দিয়ে আপনাকে একটা ক্লিয়ার আপনাকে ওখানে লিখে দিচ্ছে যে তোমার সিস্টোলিক প্রেশার আছে এত, তোমার এবং ডায়াস্টোলিক প্রেশার আছে এত, ধরেন দিল 150 বা 140, নিচের দিকে দিল 80, ঠিক আছে? সাথে তারা আপনার পালসের ইয়াটা দেয়, যেটা আমরা এখানে দেখি, তাই না, যে পালসটা কী আছে, আমরা গুনি ঘড়ির দিকে তাকিয়ে, সেই পালসের রেকর্ডটাও কিন্তু সেখানে দেখিয়ে দেয় যে আপনার পালস কত আছে। তো আপনারা জানেন যে পালসটা নর্মালি আমরা ধরে রাখি 72. তো যাই হোক, তো এখন দেখা যায় কি যে এই জিনিসগুলো সব 3টা রেকর্ডই কিন্তু ওখানে আপনাকে দিয়ে দিচ্ছে। যদি বেশি প্রেশার হয়ে থাকে, অনেক মেশিনে দেখবেন পাশে দাগ দেওয়া থাকে, গ্রিন, ইয়েলো অ্যান্ড রেড। তারা গ্রিনের মধ্যে থাকে যদি নর্মাল থাকে, ইয়েলোটাতে এসে যখন দেখায় তখন ইয়েলোটা দেখিয়ে দেয় যে কি, যে হলুদ দেখাতে, তার মানে কি তুমি একটা সতর্ক অবস্থায় আছো, তার মানে তোমার প্রেশারটা কিন্তু একটু হাই। আর যখন রেড হয় তার মানে বলা হয়, এটা আপনাকে ইন্ডিকেট করে যে আপনার প্রেশারটা খুব বেশি আছে, আপনি আসলে আপনার ডাক্তারের সঙ্গে পরামর্শ করা দরকার। বোঝা গেল জিনিসটা? যখনই ব্লাড প্রেশার আপনি বাড়িতে মাপছেন, একটা ইলেকট্রিক মেশিন দিয়ে যদি মাপেন আপনি, সেক্ষেত্রে সেখানে দেখবেন পাশে মেজারমেন্ট তো দেখতে পাচ্ছেনই, সেটার সাথেও আমি আরও একটা জিনিস আপনাদেরকে বলি, ওখানে দেখবেন যে অনেকগুলো মিটারে আমি দেখেছি, সবগুলোতে ঠিক বলবো না, আমি যে কয়টা দেখেছি কয়েকটাতে আমি দেখেছি, সেখানে গ্রিন, ইয়েলো এবং রেড মার্কিং থাকে। যদি গ্রিনে থাকে তার মানে এটা আপনাকে ডাইরেক্টলি বলে দিচ্ছে যে ওকে, ইউ আর ইন নর্মাল কন্ডিশন। যখন এটা ইয়েলোতে চলে আসে তখন এটাকে বোঝাতে হয় যে বোঝায় যে আপনি কন্ডিশনটা একটু, ব্লাড প্রেশারটা একটু এদিক ওদিক আছে, বাড়ছে কমছে, এটা মানে ভালো না। আর যখনই এটা রেডে চলে যায় তখন আপনাকে কিন্তু ডাইরেক্টলি ইন্ডিকেট করা হয় যে আপনি আপনার ডাক্তারের সঙ্গে কথা বলবেন, আপনার প্রেশারটা কেন বাড়ছে বা কেন কমছে এটা আপনাকে বুঝতে হবে, যেটাকে হাই প্রেশারের জন্য নাকি অন্য কোনো অর্গানের সমস্যার জন্য আপনার এটা হচ্ছে। কারণ ব্লাড প্রেশার শুধু যে আপনার হার্টের অসুখের জন্য বা জন্য হয়ে থাকে তা কিন্তু না, ব্লাড প্রেশারটা কিন্তু আপনার অন্যান্য অর্গানের কোনো সমস্যা হলেও কিন্তু হতে পারে। তো এইগুলো আমরা অনেক কথা আমি বলেছি, আবারও আসবো কন্ডিশন নিয়ে কথা বলার সময়, কিন্তু মেন জিনিসটা আপনার জানা দরকার যে শুধু ব্লাড প্রেশারটা আপনার বাড়ছে বা কোনো কিছু হচ্ছে শুধু যে হার্টের প্রবলেমের জন্য তা কিন্তু নয়। এখানে অনেকগুলো জিনিসকে ডাক্তারকে, যে জন্যই ডাক্তার কিন্তু ওই ডায়াগনোসিস করতে পাঠায়, ওই যে যেটা বললাম যে কেন ব্লাড টেস্ট করতে পাঠায়, হ্যাঁ, হার্টের জন্য ব্লাড টেস্ট কী করব। তারপরে আবার বলেন যে কেন ডাক্তার এটা করতে পাঠালো, ওটা করতে, কেন ইসিজিটা করালো না। হয়তো বা ডাক্তার প্রয়োজন বোধ করেনি যে এটা ইসিজিটা হার্টের কোনো কন্ডিশন না, এটা অন্য জায়গার কন্ডিশন। ওই যে বললাম যে স্টেথো দিয়ে ডাক্তার শুনলে ডাক্তার অনেকগুলো জিনিস ডাক্তার বুঝতে পারে, যে জিনিসটা বোঝার ফলশ্রুতিতেই কিন্তু ডাক্তার তখন তার অ্যাঙ্গেলে চিন্তা করে যে এইভাবে আমাকে ডায়াগনোসিসটা করতে হবে, যদি আমি চাই যে তার রুগীটার কি হয়েছে এটা যদি আমি জানতে চাই এবং রুগীর ট্রিটমেন্ট করতে চাই। ঠিক আছে ব্যাপারটা? তো আমি এত কঠিন জিনিসের মধ্যে না যাই, আমরা ব্লাড প্রেশার নিয়ে কথা বলছি, এটা নিয়ে একটু কথা বলি। তো আপনাকে এই মেশিনগুলোর ক্ষেত্রে আমি বলছিলাম যে এটা যখন হাতে যখন লাগায় তখন কিন্তু একটা এয়ার প্রেশার কিন্তু ভেতরে একটা তৈরি হয়। তা আমি সাধারণত বলি যে আপনি 2 বার বা 3 বার একই জায়গায় রেখে খুলবেন না, আপনি 2 বার বা 3 বার আপনি একটু ওই সুইচটাতে চাপ দিয়ে আপনি রিডিংটা নেন। আপনি দেখবেন, আমার কথাটা একটু টেস্ট করে দেখেন যাদের বাড়িতে আছে, প্রথমবার যখন আপনি লাগিয়েছেন তখন যে রিডিংটা পাবেন সেই রিডিংটা দেখবেন একটু তারতম্য হবে দ্বিতীয়বার, এবং থার্ডে এসে একটা তারতম্য হবে। তো আমরা মেইনলি আমি দ্বিতীয়বারেরটাই বলি, তবে তৃতীয়বারেরটাও আপনি দেখে নিতে পারেন, কাছাকাছি থাকে, দ্বিতীয় এবং তৃতীয় খুব কাছাকাছি থাকে দেখবেন। তো এই রিডিংটাকে কিন্তু আমি মেইন হিসেবে ধরি, কারণ হচ্ছে প্রথমবার যখন আপনি দিয়েছেন, যেটা আপনি এক্সপার্ট না, সেটা এমন হতে পারে যে এটার মধ্যে এয়ার জমতে পারে বা যে কোনো কিছু একটু মিসলিড হতে পারে, যেটার জন্য কারণে আপনার প্রথমবারে দেখা যায় যে অনেক সময় এরকম কিছু কিছু ভালো মেশিন আছে, দামি মেশিন আছে, যেগুলোতে এটা হয় না, এটা সত্যি কথা। কিন্তু ম্যাক্সিমাম নর্মালি যেগুলো বাজারে পাওয়া যায় সেগুলো মেশিন যেগুলো আমরা কিনি বা ব্যবহার করি, ধরেন আমরা এগুলো কিনছি অ্যামাজন থেকে কিনছি বা ইবে থেকে কিনতেছি বা কোথায়, এগুলোতে কিন্তু সাধারণত আমি বলবো আপনারা এটা অ্যাটলিস্ট 2 বার বা 3 বার আপনারা
মেজারমেন্টটা একটু করে নেবেন, তাহলে পরে আপনার জিনিসটা, তাহলে আপনি প্রথমটা বাদ দিন, প্রথমটা নিয়ে চিন্তা করেন না, কারণ প্রথমটাতে এয়ার প্রেশার বলেন বা আপনার বাধার, এটার জন্য রিপোর্টটা ভুল হতেই পারে। তো দ্বিতীয় এবং তৃতীয়তের মধ্যে যে প্রেশারটা আসলো, এই প্রেশারটাকে আপনাকে কিন্তু অ্যানালাইসিস করে কিন্তু আপনাকে মানে আপনাকে চিন্তা করে কিন্তু আপনাকে মানে আপনার ট্রিটমেন্ট বা আপনার ডাক্তারের সঙ্গে পরে যখন কথা বলবেন তখন আপনাকে জানাতে হবে। অনেক সময় ডাক্তার বলে দেয় যে আপনাকে 24 আওয়ার্সের ব্লাড প্রেশার মেনটেন করতে হবে বা মেজার করতে হবে। আবার অনেক সময় ডাক্তার বলেন যে আপনি তো ব্লাড প্রেশারটা মাপছেন, আপনার ব্লাড প্রেশারটা একবার এসে মেপে যান। অনেক জিপিতে এখন গেলে যেমন দেখেন না, বা এখন ফার্মাসিগুলো তো আছে যে গেলে পরে দেখবেন যে একটা ব্লাড প্রেশার মেশিন কিন্তু রাখা আছে ফ্রি অফ কস্ট, আপনি গেলেই কিন্তু হাতটা ওখানে দিয়ে আপনি আপনার ব্লাড প্রেশারটা কিন্তু মাপতে পারছেন ফ্রি। কারণ কি, এটা দেওয়া হয়েছে যে আপনার প্রেশারটা মেনটেন করার উপর ডিপেন্ড করে যে আপনি একটা রুগী বা আপনার একটা কন্ডিশন আছে শরীরের মধ্যে, এটা অবস্থাটা স্টেবল কিনা এটা বোঝার জন্য। এই যে রিপোর্টটা আপনি দিলেন, আপনি এটা ডাক্তারকে, ওই ছোট্ট রিপোর্টটা আপনি নার্সকে ওখানে দিয়ে দিলে, ধরুন আপনি একটা ফার্মাসিতে না হোক যদি জিপির কাছে যান, সেখানে দেখবেন মেশিন আছে, মেশিন আপনি প্রেশারটা মাপলেন, আপনি ওই যে ছোট্ট একটা যে লেভেলটা আসে ইয়া থেকে মেশিন থেকে, ওইটা আপনি দিয়ে দিলেন, ওখানে যে রিডিংটা আসলো ধরেন 140/80 বা 140/90 বা যাই হোক যেটা আসলো, ওই যে রিপোর্টটা আপনি দিলেন, আপনার নার্স কিন্তু আপনার যে জার্নালটা, মানে আপনার যে হেলথ রেকর্ডটা থাকে এনএইচএসের কাছে, সেখানে কিন্তু সুন্দর করে কিন্তু তারা কিন্তু ওইটা তুলে রাখবে যে এত তারিখে তার প্রেশারটা ছিল এত। ভবিষ্যতে যদি কখনো আপনার যদি কোনো সমস্যা হয়, তাহলে পরে তারা ব্লাড প্রেশারের এই জিনিসগুলো কিন্তু দেখতে পারে তখন, যে রোগ নির্ণয়ের ক্ষেত্রে ডাক্তারের জন্য সুবিধা হয় যে এখানে ফ্ল্যাকচুয়েট হয়েছে, কেন এ সময় রোগ তার 150-এর উপরে চলে গেছিলো, কেন এই সময় এরকম দেখা গেল যে ডাক্তার দেখার পরে যদি দেখেন যে না, তার তো ব্লাড প্রেশারটা অ্যাবনর্মাল আছে, তখন করেন কি ডাক্তার কিন্তু দেখবেন যে নার্স আপনাকে রিং দেয়, দেওয়ার পরে আপনাকে একটা টাইম দেয় যে তুমি ডাক্তারের কাছে আসো, তুমি এই টেস্টের জন্য দিয়ে যাও, ঠিক আছে না? এগুলো জিনিস আপনি একটু চিন্তা করে দেখবেন যে এগুলো কিন্তু খুব কমন জিনিস কিন্তু। তো এগুলো হলো আসলে কি, এগুলোই হলো প্রিভেনশন। এটা হচ্ছে মেইনলি সরকার থেকে বলেন বা WHO আন্ডারে থেকে বলেন বা যেখান থেকেই বলেন, মেইন জিনিসটা হচ্ছে মানুষ চিন্তা করে যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। একটা রোগ হয়ে গেলে সে রোগটাকে ট্রিটমেন্টের জন্য যত সমস্যা তৈরি করতে হয়, তার থেকে রোগটা না হওয়ার জন্য যদি আমরা আগে থেকে প্রিকশন নিয়ে থাকি, তাহলে কিন্তু আমরা কি করতে পারি, আমরা কিন্তু অনেক কিছু থেকে কিন্তু বেঁচে যেতে পারি। যেমন আমি ডায়াবেটিসের রোগীদেরকে বারবারে বলি যে আপনাকে হাঁটতে হবে বেশি করে। কেন? আপনার এনার্জি ইনটেকটাকে বার্ন করতে হবে, আপনার শরীরের যে ব্লাড সুগারের লেভেলটা আছে এটাকে আপনাকে কমিয়ে ফেলতে হবে, তাই না? বা আপনাকে ওষুধ ঠিকমতো খেতে হবে, আপনাকে এক্সারসাইজ করতে হবে, আপনাকে জিমে যেতে হবে, এই যে অনেকগুলো কথা বলা হয়, কিন্তু আপনার খাদ্যের পরিবর্তন করতে হবে। হার্টের রোগীদের ক্ষেত্রে ঠিক তাই বলা হয় যে আপনি এটা খাবেন না যেগুলো আপনাকে ইরিটেট করছে বা আপনার শরীরে হার্টের এই সমস্যাগুলো সৃষ্টি করতে পারে বলে মনে করছে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। একটা জিনিস যেমন সিগারেট খাওয়া বন্ধের কথা বলা হয়, সিগারেট শুধু হার্টের না, এটা লাংসের ক্ষতি করে, শুধু লাংস হার্টই না, এটা শরীরে ব্লাডের মাধ্যমে যাচ্ছে, সেটা অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গেও কিন্তু এটা সমস্যার সৃষ্টি করতে পারে। তাহলে আপনাকে প্রিভেনশনের মতো করে রাখতে হবে যে আমি সিগারেটটা খাওয়া ছাড়তে পারি কি না, বা সিগারেটটা ছাড়ার জন্য সেটার জন্যও কিন্তু প্রিভেনশনের ক্ষেত্রে যেটা বলছে, এটার জন্যও কিন্তু এনএইচএসে বলেন বা দেখবেন হেলথ সেন্টারগুলোতে দেখবেন যে এগুলোর জন্য কিন্তু, বা ফার্মাসিতেও অনেক জায়গায় দেখবেন যে আপনি সিগারেট ছাড়তে চাইলে আপনাকে কী করতে হবে, এটার জন্য কিন্তু এক্সপার্টিস বসে আছে। সবাই কিন্তু আপনার হেলথ সচেতন, মানে আপনার সুস্থ কীভাবে থাকবেন এটার জন্য কিন্তু আপনাকে কিন্তু উৎসুক, মানে আপনাকে চেষ্টা করছে হেল্প করার। কিন্তু আমরা যদি নিজেকে হেল্প না করি আমাদের রোগ বিষয়ে, তাহলে কিন্তু আমরা কিন্তু আসলে কোথাও গিয়ে দাঁড়াবো না। আমরা ধরুন আজকে একটা মানুষের ডায়াবেটিস হয়েছে, সেই মানুষটা যদি প্রথম থেকে কন্ট্রোল করতো, ওই যে বললাম যে আমরা তো আসলে মানে আমি যেটা বলি আর কি, বললে ভুল হবে, যে বলি যে আসলে আমরা এমন যাই যে আমাদের নড়াচড়ার সময় হয় না। আমরা সকালবেলা ঘুম থেকে উঠি, গাড়িতে চড়ে অফিসে যাই, অফিসে গিয়ে চেয়ারে বসে থাকি, তারপরে অফিসের কাজ সারাদিন চেয়ারে করি, তারপরে আমরা আবার বেরিয়ে গাড়িতে করে বাসায় আসি, এসে আবার খাওয়া দাওয়া করে সোফাতে বসে টিভি দেখি বা যেটাই করি, তারপরে আমরা আবার বিছানায় চলে যাই। আমাদের রেগুলার নিয়ম হয়ে গেছে। কিন্তু এটা কিন্তু একদিনে না, একটা সময় পরে এসে কিন্তু আমাদেরকে অনেকগুলো রোগের কন্ডিশন কিন্তু আমার শরীরের জন্য তৈরি করে দেয়। আমরা ডায়াবেটিসের প্রবলেম ক্রিয়েট করতে পারে, সেখান থেকে হার্টের প্রবলেম ক্রিয়েট করতে পারে, আমরা যেটাকে বলি ওবেস বলি, মোটা হয়ে যায়। মোটা হয়ে গেলে মানুষের, আমরা বলি এই জন্য যে ওজন কমাও,
ওবেস যারা থাকে মোটা তাদেরকে বলি ওজন কমাও। তো এই সমস্ত প্রত্যেকটা জিনিসই কিন্তু মানুষের একটার সঙ্গে একটা কিন্তু জড়িত। আপনার শরীরের একটা অঙ্গে অসুবিধা হয়েছে তার মানে কিন্তু আপনাকে ডাক্তার শুধু সেইটার টেস্টটা করে, ওইটার সাথে আরও কিছু কিন্তু দেখার চেষ্টা করে। কারণ কি, এই একটা অঙ্গ থেকে কিন্তু অনেকগুলো জায়গাতে সার্কুলেট, ধরেন লাংস থেকে সার্কুলেশন হয় বা হার্ট থেকে ব্লাড সার্কুলেশন হয়, সেগুলো প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গে যাচ্ছে। সুতরাং একটা থেকে আরেকটা কিন্তু একটা ইন্টারলিঙ্ক কিন্তু থাকে রোগের ক্ষেত্রে। এইগুলো জিনিস বোঝার জন্যই তো তাকে ডাক্তারি পড়তে হয়েছে, বা সে ডাক্তার, তাই তো। তো এই জিনিসগুলোর উপর বেস করেই কিন্তু ডাক্তার চায় আপনাকে কীভাবে আপনি ভালো থাকবেন, কীভাবে সুস্থ থাকবেন, সেইটাই আপনাকে মানে সচেতন করে তোলা। আর আমরা এই আইওয়ান টিভিতে এই জন্যই আমরা কিন্তু এই অনুষ্ঠানটা চালু করেছি আপনাদের সঙ্গে সরাসরি কথা বলার জন্য, যে অনেক কিছু মেডিকেল টার্ম থাকে যেগুলোর টার্ম আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে, বা আপনারা কিছু জানতে চান, খোলাখুলি আলোচনা করে আমরা এগুলো নিয়ে আলোচনা করতে পারি, আপনাকে এগুলো নিয়ে হেল্প করতে পারি। যদিও বা আপনাকে আপনার যে কোনো রকমের মেন ট্রিটমেন্ট ফর্মুলা বা বলবো যে কোনো অসুখের ডায়াগনোসিস এবং সেগুলো ট্রিটমেন্টের মেন ট্রিটমেন্টের জন্য আপনাকে জিপির সঙ্গে বা হাসপাতালে বা আপনার ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে হবে। কিন্তু আমাদের সঙ্গে আপনারা এটা নিয়ে ফ্রিকুয়েন্টলি আলাপ করে অ্যাটলিস্ট আপনি বুঝতে পারবেন যে আমরা যেটা ইনফরমেশনগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি বা এক্সপার্টিসদের কাছ থেকে নিয়ে ইনফরমেশন দেয়, হয়তো আপনি সেই লাইনে কথা বলবা, সেই লাইনে চললে আপনি নিজেকে সুস্থ রাখতে পারবেন। তো দর্শক মণ্ডলী, আপনারা আমাদের অনুষ্ঠান দেখছেন সুস্থ থাকুন অনুষ্ঠান আয়ন স্কাই 782-তে। আপনাদের যাবার আগে আপনাদের সবাইকে বলবো, আপনারা সবাই সুন্দর থাকবেন এবং আপনাদের স্বাস্থ্যকে ভালো রাখার জন্য যা যা করার সেগুলো করবেন। ভালো থাকবেন। আবার নেক্সট অনুষ্ঠানে সামনের শুক্রবার দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।